This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ যে সিলেবাস শেষই হয়নি, তার মধ্যে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বরের শেষে হয়েছিল তৃতীয় সেমিস্টার এবং পুজোর ছুটির পর সিলেবাস শেষ করেনি স্কুল। নভেম্বরে বই হাতে পেয়ে 2 মাসেই প্রস্তুতিতেই পরীক্ষা দিতে হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পড়ুয়া আর অভিভাবকরা। ভোটের ঘাড়ে দায় চাপিয়েছেন সংসদ সভাপতি। প্রচন্ড পরিমাণে কম, তো সেমিস্টার 3 মানে 6 মাসে হয়, সেটা 3.5 মাসে পরীক্ষা দিচ্ছে, সেটার জন্য পড়ার টাইম অনেক কম হয়েছে। আমার মনে হয় প্রপারলি বই যেটা ওরা পড়ে পরীক্ষাটা দেবে সেইটা টাইম মতন দেওয়া হয়নি, সেটা হয়নি। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তো মানে বলতে গেলে পিডিএফ দেখেই ওরা পড়াশোনা করেছে এবং নভেম্বরের শেষের দিকে বই পেয়েছে, তাও কোনো সিওরিটি নেই যে ওই বইটাই পড়ে পরীক্ষা দেবে। এগুলো একটু দয়া করে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, তারা এসব দিকে একটু নজর দিন। দুটো বিষয়, একটা হচ্ছে অনেক গার্জেন বলছেন যে তারা উপযুক্ত সময় পাননি এই সেমিস্টারটা কমপ্লিট করার জন্য, তাদের পড়ুয়ারা পায়নি। থার্ড সেমিস্টারে বইটা পেতে সত্যি দেরি হয়েছিল, কিন্তু ফোর্থ সেমিস্টারে দেরি হওয়ার কথা নয়। আর অন্যান্য যেগুলো মানে পাবলিশারের পক্ষ থেকে যে বইগুলো বেরোয়, টিভি নাম্বার প্রাপ্ত যে বইগুলো, সেগুলো কিন্তু এবার যথেষ্ট আগেই কিন্তু বেরিয়েছে। প্রথমত আমাদের ইউটিউব ভিডিওতে আমাদের 400-র ওপর ইউটিউব ভিডিও আপলোড করা আছে ডিফারেন্ট সাবজেক্টসে। ফলে স্টুডেন্টরা এখন প্রত্যেকের কাছেই স্মার্টফোন আছে, তারা যদি সেই ভিডিওগুলো দেখে তাহলে সেখান থেকে অনেক কিন্তু তারা যেগুলো শিক্ষণীয় বিষয় সেগুলো কিন্তু তারা জানতে পারবে। এবারে এই ইলেকশনের কারণে কিছুটা এগিয়ে আনা হয়েছে, আপনারা সবাই জানেন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে মানে এটা সাধারণ নয়, কারণ আমরা সেটা সবসময়ই দেখেছি যাতে মানে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধে না হয়, সেই ব্যাপারটা কিন্তু আমরা সবসময় করছি। এবার দেখাবো এমন খবর যে খবর আপনাকে জানতে হবে, দেখতে হবে আর সতর্কও হতে হবে। খাস কলকাতায় 25 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হলো অবসরপ্রাপ্ত এক শিক্ষককে। রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয় দেখানো হয়। 25 দিন ধরে ভিডিও কলে তাকে বন্দি রাখা হলো ঘরের মধ্যে। খুনের হুমকির অভিযোগ দেওয়া হয়েছে। ডিজিটাল অ্যারেস্ট হয়ে খোয়া গিয়েছে 53 লক্ষ টাকা। প্রথমে ভুয়ো দরিয়াগঞ্জ থানা, মানে একটা থানা যেটা সম্পূর্ণ ভুয়ো, সেখান থেকে একটা সমন আসে ওই ব্যক্তির কাছে, পিকনিক গার্ডেনের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক বিপুল সাহার কাছে। এরপর বিজয় খান্না, নিশা প্যাটেল, এই দুই নামে দুজন সিবিআই অফিসারের পরিচয় তাকে দেন ভিডিও কলে। তারপর সেই ভিডিও কলের এপারে থাকেন সেই সিবিআই অফিসার আর তার অপর পারে থাকেন বিপুল সাহা। সুপ্রিম কোর্টও তৈরি হয়, সম্পূর্ণটা ফেক, একটা ফেক এজলাস। সেই এজলাসে সাজিয়ে ভুয়ো বিচারপতি রাহুল গুপ্তর এজলাসে শুনানিও চলে। শেষ পর্যন্ত 53 লক্ষ টাকা খুইয়ে কসবা থানার দ্বারস্থ হয়েছেন এই বিপুল সাহা। ভাবুন, 25 দিন ধরে তাকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। টানা 25 দিন, 2 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ডিসেম্বরের, আমাকে কন্টিনিউ ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আমাকে এমনভাবে রাখা হয়েছে যাতে আমি আমি টয়লেটে গেলেও ওদের কাছে পারমিশন নিতাম, ভাত খেলে এদের কাছে পারমিশন নিয়ে এসে থালা সামনে মোবাইল রেখে তারপর আমাকে খেতে হতো। এইভাবে কন্টিনিউ আমাকে 25 দিন তারা আটকে রেখেছে। আপনার কেন ওদেরকে বিশ্বাস হলো, মানে ওদের পোশাক আশাক কাগজপত্র এগুলো? এরা সব যা কিছু আমাকে ডকুমেন্টসগুলো দেখিয়েছে, দেখলে তো যে কেউর কাছে এটাই মনে হবে যে এটা সত্যি সত্যি যেন সুপ্রিম কোর্টের কাগজ, ইডির, সিবিআইয়ের যা ডকুমেন্টস, অ্যারেস্ট ওয়ারেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে পাঠিয়েছে এরা একে একে করে। 53 লক্ষ টাকা এটা পাঠাতে বললো কেন, কি বললো? ওরা ওই টাকাটা নেওয়ার আগে বলছে আমাকে যে টাকাটা নিলে ওই টাকাটা মানে প্রথমে আমার অ্যাকাউন্ট থেকে তুলে ওদের সুপ্রিম কোর্টের একটা অ্যাকাউন্ট তারা পাঠাবে আমাকে, ওই অ্যাকাউন্টে টাকাগুলি ট্রান্সফার করলে আমার অ্যাকাউন্ট তারা চেক করবে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা 11 লেয়ার পর্যন্ত তারা চেক করবে। চেক করে যদি দেখে যে হ্যাঁ কোনো ফ্রড লোকের থেকে আমার অ্যাকাউন্টে কোনো টাকা না আসে, তাহলে আমি মুক্ত হয়ে যাব। এই ডিজিটাল ক্রাইমটাকে আটকানোর একটাই উপায়, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। মানুষ যদি মনে করে তার কেস ডিজিটালি কেউ কন্ট্রোল করছে, একটা ঘরে যদি পুলিশ তার রিমোটলি তাকে কন্ট্রোল করছে, এটা কোনোদিনও সম্ভব না। যে কোনো কিছুর একটা
কেস যদি হয় তার একটা হার্ড কপি নোটিশ তার বাড়িতে আসবে এবং সেখান থেকে তারা সেই উকিল মারফত বাকি কেসেস গুলো হবে। উনি যদি তার আগেই ভয় পেয়ে গিয়ে টাকা দিতে শুরু করেন এবং তাহলে ওরা আরো চেপে বসে আরো নতুন নতুন জিনিস করবে, যেমন সুপ্রিম কোর্ট বসাচ্ছে আপনি বলছেন, এরকম অনেক সিবিআই ইডি আরো অনেক অফিসার ওনার বাড়ি রিলেটেড অনেক কিছু ম্যাটারকে সামনে নিয়ে চলে আসবে, কারণ ইনফরমেশন নিতে থাকবে না। মানুষ যত নিজের ইনভেস্টমেন্ট বা কিছুগুলোকে ওপেন করতে শুরু করবো বিভিন্ন দিকে, এখন ডেটা আর গোল্ড দুটোর ভ্যালু সমান। পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক, তার রহস্য মৃত্যু হয়েছে। তার পরিবার অভিযোগ করছে সে বাংলা ভাষায় কথা বলতো, সেই জন্য তাকে পিটিয়ে খুন করা হয়েছে। আগামীকাল মৃত শ্রমিকের বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা বলায় পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেস। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। সৌরভ, কি জানা যাচ্ছে? আগামীকাল বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত শ্রমিকের বাড়িতে, কি খবর? দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত শ্রমিকের বাড়িতে যাচ্ছেন। গতকালই তৃণমূল কংগ্রেস গোটাকবি বিষয়টি নিয়ে সরব থেকেছে। আজকে এই ইস্যুতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বলার জন্য একের পর এক বাংলা পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নেমে আসছে, এই নিয়ে সরব হয়েছেন ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যরাও। এবার কিন্তু পুরুলিয়ায় ওই মৃত শ্রমিকের বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যে এই বাংলা ভাষার উপর অত্যাচার, এই বিষয়টাকে রাজনৈতিকভাবে ইস্যু করেছে তৃণমূল কংগ্রেস, এবং ভোটমুখী বাংলায় অভিষেকের মৃত শ্রমিকের পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাওয়া নিঃসন্দেহে বিজেপিকে আরো একবার নিশানা করে তার এই কর্মসূচি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ।